আজ শোনাবো আপনাদের কিছু ব্রতের কথা। বৃদ্ধ গুরু ভগবান গাঙ্গুলি দুই বালক সন্ন্যাসীর হাত ধরে চলেছেন গ্রামের পথ প্রান্তরে। উদাসীন মন নিরলসভাবে চলছেন। প্রথমে স্থির করলেন মহাশক্তির মহাপীঠ কালীঘাট যাবেন। পরম কৃচ্ছ এবং ত্যাগ তিতিক্ষাময় মহাতীর্থ কালীঘাটের জগন্মাতার চরণে প্রণাম নিবেদন করে তার কৃপা ভিক্ষা চেয়ে নিয়ে তিনজন রওনা হন লোকচক্ষুর অন্তরালে কঠিন ব্রহ্মচর্য সাধনের ঐকান্তিক ইচ্ছা নিয়ে পরম লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে। গুরু ভগবান বেছে নেন এমন এক স্থান যা নিরবিচ্ছিন্ন ব্রহ্মচর্য সাধনের জন্য হবে অতি অনুকূল, অথচ ইচ্ছামতো তিনি নিজেই সংগ্রহ করে আনতে পারবেন ভিক্ষালব্ধ আহার সামগ্রী। কিছুদূর অগ্রসর হয়ে তারা অরণ্যানীর মধ্যে একটি নিভৃত স্থান বেছে সাধু সন্ন্যাসীর বসবাসযোগ্য করে নেন। এক সময় গুরুদেব তাদের ব্রহ্মানুষ্ঠানে নিয়োগ করলেন। প্রথমে নক্তব্রত আরম্ভ হলো। নক্ত শব্দটির অর্থ রাত্রি। এ ব্রতে দিনের বেলা গুরু নির্দিষ্ট জপে তবে অনাহারে কাটিয়ে রাতে হবিষ্য ভোজন করতে হয়। গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদ্বয়কে ব্রত সাধনের বনের মধ্যে রেখে দিনের শেষ ভাগে ভিক্ষা সংগ্রহের জন্য নিজে লোকালয়ে যেতেন এবং তিল ও দুধ সংগ্রহ করে আনতেন। তার দিব্যমূর্তি দর্শনে গৃহীরা তাকে সাধক মনে করে সাধ্যমতো ভিক্ষা দান করে কৃতার্থ হতেন। সংযম নক্ত ব্রতের অন্যতম অঙ্গ, সুতরাং শিষ্যদ্বয়েরও নিজের প্রয়োজন যতটুকু ততটুকুই প্রতিদিন ভিক্ষা করেন। ভিক্ষা সংগৃহীত হলেই যথাসময় শিষ্যদের কাছে চলে আসতেন। শিষ্যগত প্রাণ গুরু এসে নিজ হাতে ভিক্ষালব্ধ তিলদুগ্ধ দিয়ে হবিষ্য প্রস্তুত করেন এবং দেবতাকে নিবেদন করে শিষ্যদের আহার করাতেন এবং নিজেও আহার করতেন। ব্রহ্মচর্যের এই অবস্থায় যোগসাধন আহার করতেন এবং নিজেও আহার করতেন। ব্রহ্মচর্যের এই অবস্থায় আহার বিষয় নিয়মাদি পালন অত্যন্ত কঠিন ব্যাপার। দেহ রক্ষার জন্য আহার অনুষ্ঠানের নিয়ম অনুসারে ব্রতগুলির নাম যথাক্রমে নিম্নরূপ। নক্তব্রত, সারাদিন উপোস থেকে রাতে একবার আহার গ্রহণ। একান্তরা, পূর্ণ একদিন উপবাস থেকে পরের দিন একবার আহার গ্রহণ। ত্রিরাত্রি, 3 দিন উপবাস থেকে চতুর্থ দিনে আহার। পঞ্চাহ, 5 দিন উপবাস থেকে 6 দিনে আহার। নবরাত্রি, 9 দিনে উপবাস থেকে 10 দিনে আহার। দ্বাদশাহ, 12 দিন উপবাস থেকে 13 দিনে আহার। পঞ্চদশাহ, 15 দিন উপবাস থেকে 16 দিনে আহার। সবশেষ মাসা, 1 মাস উপবাস। ধন্যবাদ।